সংখ্যালঘুদের অধিকার, তাদের পড়াশুনো, মাদ্রাসা সার্ভিস কমিশন যাকে লুটের কমিশন বানিয়েছে। এই যে সংখ্যালঘু মানুষদের অধিকারের প্রশ্ন, সেই কথাগুলো যদি হুমায়ুন বলে, সেলিম বলে, নওশাদ বলে তাতে কার কি অসুবিধা? এই দলের সঙ্গে গোপন বৈঠক আর যাই হোক ধর্মনিরপেক্ষতা ধ্বজা অন্তত বামফ্রন্টের হাতে আর নেই। এটা তো বোঝা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সমালোচনা এটা নিয়ে হচ্ছে। ধর্মনিরপেক্ষতার উদাহরণ তো আমরাই তৈরি করেছি। এই রাজ্যে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যরা দেখিয়ে গেছে যে সরকারের কাজ মন্দির মসজিদ করা নয়। আমরা তো পরিষ্কারভাবে বলছি যে ধর্মনিরপেক্ষতার এজেন্ডায় হুমায়ুন কবির যদি কম্প্রোমাইজ করে তবেই আমরা তার সঙ্গে থাকবো, নাহলে তো আমরা থাকবো না। বাম বহু সমর্থকও এই পুরো বিষয়টা নিয়ে সমালোচনা করছে। তুমি কি তাদেরকে রাতারাতি তৃণমূল, বিজেপি এদের বাইনারি ওয়াইজ কথা বলছে এইভাবে কি দাগিয়ে দেওয়া যায় বা দাগিয়ে দিচ্ছ কেন আমি তো জানি না। আপনি নিশ্চিত থাকতে পারেন ২৬ নির্বাচনে তৃণমূল বিজেপির কোনো দলবদলুর নেতা বা নেত্রীর নাম আমাদের প্রার্থী তালিকায় থাকবে না। দাঙ্গাবাজরা এখন হুমায়ুন কবিরের নাম শুনে সাম্প্রদায়িক বানিয়ে দিচ্ছে। আসলে নামটা তো মোহাম্মদ সেলিম, মুসলমান দেখলে বিজেপির গায়ে জ্বালা পড়ছে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। রাজ্য রাজনীতি তোলপাড় একটি গোপন বৈঠক নিয়ে, যদিও সেই বৈঠকের খবর গোপন থাকেনি। হুমায়ুন কবিরের মন বুঝতে গেছিলেন বামফ্রন্টের নেতা মোহাম্মদ সেলিম, সিপিআইএম সম্পাদক, জানিয়ে বিতর্ক সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক বিভিন্ন মাধ্যমে। আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আরো এক বাম নেতা, সৈকত গিরি। সৈকত, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। লাস্টে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করতে হচ্ছে, কারণটা কি? রাজনৈতিক কোনো কারণ তো এখানে দেখা যাচ্ছে না। বিজেপি নেতার সঙ্গে কোনো বৈঠক করতে গেছে সেলিমদা? প্রথমত সেলিমদা পরিষ্কার বলেছে যে দলে আলোচনা করবেন সিপিএম এর আভ্যন্তরে, পরে বামফ্রন্টে আলোচনা করবেন। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু নিশ্চিতভাবে সেরকম কোনো ডেভেলপমেন্ট হলে আপনাদের সামনে রাখবেন। কিন্তু পরিষ্কার বক্তব্য, তৃণমূল বিজেপি বিরোধী অবস্থানে বামপন্থীরা, সমস্ত রাজনৈতিক দল তারা অনেক আগে থেকে ঘোষিত অবস্থান। বিশেষ করে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপিআই, সিপিআইএম তাদের পার্টি কংগ্রেস থেকে সিদ্ধান্ত নেয়। কোনো ব্যক্তি সিদ্ধান্তের উপর দল পরিচালিত হয় না। আমরা অতীতেও বারে বারে বলেছিলাম যে তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে এক করতে চাই। সেখানে যদি কোনো নতুন ডেভেলপমেন্ট, নতুন পলিটিক্যাল পার্টি তৈরি হয়, তাহলে তার সঙ্গে আলোচনা করতে অসুবিধে কোথায়? এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন ২০১৯-এ যেমন হুমায়ুন কবিরকে বিজেপি তাদের দলের সিম্বলে লোকসভায় প্রার্থী করেছিল, তৃণমূল কংগ্রেস যেমন বিজেপি থেকে ঘুরে আসা হুমায়ুন কবিরকে বিধায়ক বানিয়েছিলেন, তৃণমূল যেমন বাবরি মসজিদ ঘোষণা করবার পর মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে মঞ্চ শেয়ার করেছিলেন, তৃণমূল যেমন ওখানে এরকম একটা সাম্প্রদায়িক বিবৃতি দেওয়ার পরেও তৃণমূল তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশের সিটে হুমায়ুনকে বসিয়েছিলেন। এইরকম কোন একজন ব্যক্তি বামেদের কোন রাজনৈতিক দলের সিম্বলে এই নির্বাচনে দাঁড়াবেন না, এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। কিন্তু উনি যদি তৃণমূল বিজেপি বিরোধী অবস্থানে নিজেকে প্রমাণ করতে চান, সৎ থাকতে চান, তাহলে নিশ্চিতভাবে আগামী ২৬-এর নির্বাচনে কৌশলগতভাবে আসন সমঝোতার প্রশ্নে তৃণমূল বিজেপি বিরোধী অবস্থান থেকে আমরা বারে বারে, হুমায়ুন কবির হতে পারে, আপনি হতে পারেন, অন্য কেউ হতে পারে, তাদের সঙ্গে আলোচনায় যাব। এটা বামেরা আমাদের ঘোষিত অবস্থান। মোহাম্মদ সেলিম যে সিদ্ধান্ত আপনাদের সামনে জানিয়েছেন, পুনরায় উনি বলেছেন বামফ্রন্টে আলোচনা করবেন। এটা নিয়ে অযথা যারা বিতর্ক করছেন তাদের কাছে আসলে রাজনীতিতে চুরি, দুর্নীতি, লুট ছাড়া আর কোনো সাবজেক্ট নেই। এটা অনেক কুণাল অনেক বাবুরা কুণাল বাবুরা হুম। পিজন ভ্যান চাপড়াতেন, এখন ডুগডুগি বাজাচ্ছেন মাঝরাত্রে। তাতেই তো বোঝা যাচ্ছে যে কতটা রাতের ঘুম উড়ে গেছে। মুসলমানদের এতদিন বোকা বানিয়ে ভোট ব্যাংক বানিয়েছিল। এই সেলিম হুমায়ুনের মিটিং তৃণমূলের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তার জন্য তৃণমূলের চিটিংবাজরা তারা ভাবছে যে মুসলমানদের বোকা বানিয়ে আর কতদিন চালাবো। ওয়াকআপ করলো কে? তৃণমূল। এসআইআর করলো কে? তৃণমূল। মোদির দালালি করছে দিদি। বাংলার মানুষ বুঝেছে। তার ফলে হুমায়ুন, সেলিম, নওশাদ এরা যদি একজোট হয় তাহলে সংখ্যালঘু মানুষদের আর ক্রিমিনাল শওকত, ক্রিমিনাল জাহাঙ্গীর, ক্রিমিনাল আরবর বানানো যাবে না। সংখ্যালঘুদের অধিকার, তাদের পড়াশুনো, মাদ্রাসা সার্ভিস কমিশন যাকে লুটের কমিশন বানিয়েছে। এই যে সংখ্যালঘু মানুষদের অধিকারের প্রশ্ন, সেই কথাগুলো যদি হুমায়ুন বলে, সেলিম বলে, নওশাদ বলে তাতে কার কি অসুবিধা? দাদা, বামেরা সকল ধর্ম নিরপেক্ষ একটি রাজনৈতিক দল। আর যে দলের জন্ম বাবরি মসজিদকে কেন্দ্র করে, বাবরি মসজিদ তৈরি করবো বলে নতুন দল তৈরি হলো, ওই মঞ্চে দলের নাম ঘোষণা হলো, সেই দলের সঙ্গে গোপন বৈঠক আর যাই হোক ধর্ম নিরপেক্ষতা ধ্বজা অন্তত বামফ্রন্টের হাতে আর নেই। এটা তো বোঝা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সমালোচনা এটা নিয়ে হচ্ছে। আচ্ছা, একজন মুখ্যমন্ত্রী প্রশাসনিক চেয়ারে বসে নবান্নে বসে বলছেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে রাজি। হুম। সেটা ধর্মনিরপেক্ষতা? না, একদমই একজন নয়, কিন্তু বামেরা মুখ্যমন্ত্রী, বলতো তারা ধর্ম আমি নিরপেক্ষ। আপনাকে বলি, একজন মুখ্যমন্ত্রী সকালবেলা উঠে মাথায় ঘোমটা দিয়ে ঈদের নামাজে চলে যেতেন, দুপুরবেলা গিয়ে মন্দিরে পুজো চড়াতেন, বিকেলবেলা গিয়ে পার্ক স্ট্রিটে খ্রিস্টানদের সঙ্গে বড়দিন পালন করতেন। সেসব কোনোটা সাম্প্রদায়িক নয়, সেগুলো সব ধর্মনিরপেক্ষতা। আর আমরা বামপন্থীরা, কমিউনিস্টরা সাম্প্রদায়িক তৃণমূল, সাম্প্রদায়িক বিজেপিকে হারাতে কৌশলগত অবস্থানে যদি কারোর সঙ্গে আলোচনা করি,
আসন রফা করি, সেটা ধর্মনিরপেক্ষতা বলি হয়ে গেল। আরে ধর্মনিরপেক্ষতার উদাহরণ তো আমরাই তৈরি করেছি। এই রাজ্যে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যরা দেখিয়ে গেছে যে সরকারের কাজ মন্দির মসজিদ করা নয়। আপনি বলছেন মসজিদ নির্মাণের ঘোষণার মধ্য দিয়ে হুমায়ুন কবিরের দলের তৈরি হওয়া। আচ্ছা, উনি তো বাবরি মসজিদ করবেন ১ বছর আগে ঘোষণা করেছিলেন। আজকে এই বিষয়গুলো নিয়ে যারা রাজনীতি করছে তারা আসলে কৌশলগতভাবে বামপন্থীদের শূন্য রাখতে চান। আমরা ২৬ এর নির্বাচনে কৌশলগতভাবে তৃণমূল বিজেপিকে হারাতে চাই। আমরা যে ঠাকুর যে ফুলে তুষ্ট হয়। দিদি মোদি তো এই ধর্মের ট্যাবলেট খাইয়ে এতদিন আমাদেরকে দুর্বল করেছেন, শূন্য শূন্য বলে চিৎকার করেছেন। আমরা আবার পাল্টা ওষুধ ফিরিয়ে দিচ্ছি। এটা নতুন বামফ্রন্ট, নতুন কৌশলগত নির্বাচনী রণকৌশল, যেখানে তৃণমূল বিজেপিকে ধর্মনিরপেক্ষতার আঙ্গিকে দাঁড়িয়ে তৃণমূল বিজেপির মতন সাম্প্রদায়িক শক্তিকে দুর্বল করতে, তাদের সহযোগী শক্তিগুলোকে দুর্বল করবার মধ্য দিয়ে তাদেরকে আমাদের দিকে টেনে আনার কাজ আমরা করছি। আর আজকে যারা এই কথাগুলো বলছে, তো তৃণমূল বেশি করে বলছে, জেলখাটা আসামি তো বেশি বেশি করে ভিডিও বানিয়ে বলছে। 11 সালে মমতার ডান দিকে সিদ্দিকুল্লাহ বসে থাকতো, জামাতের নেতা। বাম দিকে বসে থাকতো আরএসএস এর মাতব্বররা। রাজনাথ সিং ফলের রস খাইয়েছিল। একদিকে হিন্দু মৌলবাদ বা আরেকদিকে মুসলিম মৌলবাদ, এই নিয়ে তো 11 সালে তৃণমূলের সরকার হয়েছিল। আর ভারতীয় জনতা পার্টি তারা তো প্রকাশ্যে হিন্দুত্বের রাজনীতির কথা বলে। আমরা তো পরিষ্কারভাবে বলছি যে ধর্মনিরপেক্ষতার এজেন্ডায় হুমায়ুন কবির যদি কম্প্রোমাইজ করে তবেই আমরা তার সঙ্গে থাকবো, নাহলে তো আমরা থাকবো না। আমাদের দলে তার এন্ট্রি হবে না, তৃণমূল বিজেপি তাকে দলে এন্ট্রি দিয়েছিল। কালকে যদি হুমায়ুন কবির নাচতে নাচতে গিয়ে বিজেপিতে বলে যে মুর্শিদাবাদে আমাকে বিজেপির একটা এমএলএ টিকিট দাও, এই শুভেন্দু অধিকারী টিকিট পাবে কিনা তার ঠিক নেই, হুমায়ুন কবির টিকিট পেয়ে যাবে। হুমায়ুন কবিরের শেষ ১ মাসের স্টেটমেন্ট তোমাকে আমি বলতে পারি। ১ম এ একবার বলেছিলেন যে, "আমি এত এমপি নিয়ে বা এত এমএলএ নিয়ে জিতবো, তৃণমূলে আমার এন্ট্রি হয়ে যাবে" ১ নাম্বার। নাম্বার ২ উনি বলেছিলেন জোট সরকার যদি হয় উনিই মুখ্যমন্ত্রী হবেন, সেই জোটে বিজেপি থাকলে তার আপত্তি নেই। ৩ নম্বর আরো যদি আগে পেছাও, তুমি ধর্মনিরপেক্ষতার কথা বললেন, সাম্প্রদায়িকতার কথা বললেন। তিনি পরিষ্কার বলেছিলেন হিন্দুদের কেটে ভাগীরথীর গঙ্গায় ভাসিয়ে দেওয়া যায়। ফলে এই ব্যক্তি তোমার চোখে কি সাম্প্রদায়িক? সাম্প্রদায়িক নয়? দেখুন, এই রাজ্যে তো কোটি কোটি তৃণমূলের ভোটার আছে, তারা সবাই কি চোর? হুম, চোর নেতাদের হয়ে ভোট করাচ্ছে, তৃণমূল কিছু ভালো মানুষকে ব্যবহার করে নিচ্ছে। কোটি কোটি মা বোনেরা রয়েছে যারা লক্ষ্মীর ভান্ডারের কারণে হতে পারে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেজের কারণে হতে পারে, তারা তৃণমূলকে ভোট দেয়। তারা কি সবাই নারী নির্যাতনকে সমর্থন করে? তাহলে 14ই আগস্ট মাঝরাত্রে এত জনবিস্ফোরণ হলো কেন? এখন মুশকিল হচ্ছে সংখ্যালঘুদের ক্রিমিনাল বানাবো। হুমায়ুন কবির প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেলিমা ও দিদিকে হারাতে তার মুখ দিয়ে এই কথা বলিয়েছে। আজ অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে আপনার মতন কোন সাংবাদিক প্রশ্ন করতে পেরেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি একজন কংগ্রেসের প্রার্থী সিপিএম এর প্রার্থীকে হারাতে দাঙ্গার রাজনীতি করেছিলেন কেন? আজকে হুমায়ুন কবির তার ভুল বুঝতে পেরেছে, প্রকাশ্যে বলছে তো সে। আজকে হুমায়ুন কবির যদি তার ভুল বুঝতে পেরে তার পাপের প্রায়শ্চিত্ত করতে চায়, তৃণমূল বিজেপি যারা হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক বিভেদের রাজনীতি করে, তাকে বাইনারিকে ধ্বংস করতে চায়, তাহলে আমাদের কি উচিত? তাকে শোধরানোর সুযোগ করে দেওয়া, নাকি তাকে আরো বেশি করে বলা যে না ভাই তুমি দাঙ্গা চালিয়ে দাও? আমরা তো তাকে আমাদের দলে নিচ্ছি না। আপনি নিশ্চিত থাকতে পারেন ২৬-এর নির্বাচনে তৃণমূল বিজেপির কোন দলবদলু নেতা বা নেত্রীর নাম আমাদের প্রার্থী তালিকায় থাকবে না। কিন্তু তৃণমূল বা বিজেপি তারা তো নিজেদের আইপ্যাকের অফিসে বসে প্রার্থী তালিকা ঠিক করবে। যে দলের ভেতরে বাবুল সুপ্রিয় দাঙ্গাবাজ বসে রয়েছে, যে দলের ভেতরে শুভেন্দু অধিকারী প্রাক্তন চোর তৃণমূলের নেতা বিজেপির বিরোধী দলনেতা হয়েছে, তারা আজকে আমাদের এই কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন করছেন। আর আজকে যারা সোশ্যাল মিডিয়ায় বামপন্থী সেজে আমাদের সমালোচনা করছেন, আমরা পরিষ্কারভাবে বলছি দেখুন আমাদের পার্টিটা সোশ্যাল মিডিয়া ফেসবুকে চলে না। হুম। আমাদের পার্টিতে গঠনতান্ত্রিক আলোচনার মধ্য দিয়ে, সম্মেলনের মধ্য দিয়ে হয়, মেজরিটির ভিত্তিতে সিদ্ধান্ত হয়। এটা পিসি ভাইপোর কোম্পানি নয়, এটা নাগপুরের পার্টি নয়। মিস কল দিয়ে মেম্বারও হওয়া যায় না, চুরি দুর্নীতিতে নাম জড়ালে তৃণমূল এর মতন করে নেতা হয়ে যাওয়া যায় না। এখানে আলোচনা হয়, যদি কোনো ভুল পদ্ধতি হয় বা সিদ্ধান্ত ভুল হয়, গঠনতান্ত্রিক পদ্ধতিতে পার্টির মধ্যে আলোচনা হবে। আবারও আমি আপনাকে বলছি কৌশলগত অবস্থান তৃণমূল বিজেপির বাইনারিকে ভাঙবার জন্য। দাদা, সোশ্যাল মিডিয়ায় একটা ইমপ্যাক্ট বর্তমান সমাজে তো আছে, সেটা তো অস্বীকার করা যায় না। আর বাম বহু সমর্থকও এই পুরো বিষয়টা নিয়ে সমালোচনা করছে। তুমি কি তাদেরকে রাতারাতি তৃণমূল, বিজেপি এদের বাইনারি ওয়াইজ কথা বলছে এইভাবে কি দাগিয়ে দেওয়া যায়? বা দাগিয়ে দিচ্ছ কেন আমি তো জানি না। না, না, আমরা দেখাচ্ছি না। আমরা তো পরিষ্কার বলছি যে যারা সোশ্যাল মিডিয়াতে এই সিদ্ধান্তে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন, আমরা তাদের আবেগকে সম্মান জানাই। কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ এখনো শূন্য হওয়া বামেদের একটা সিদ্ধান্ত, একটা মিটিং এর দিকে হুম, তাকিয়ে রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা ফেসবুকে লিখতে পারেন, তাদের মতামত দিতে পারেন। আমরা তো সাধারণ মানুষের মতামত চাইছি। আমরা তো বলছি যে আমাদের নিজেদের পার্টির অভ্যন্তরেও আলোচনা হবে, বামফ্রন্টেও আলোচনা হবে। সর্বোচ্চ সিদ্ধান্ত বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু নেবেন। কিন্তু আমরা যে কথাটা বলতে চাইছি যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা পার্টির মধ্যে কোনো সিদ্ধান্ত এটা ওপেনলি আমাদের ডিসকাস হয় না।
আলোচনার মধ্য দিয়ে, আলোচনা ছাড়া কোনো পদ্ধতি নেই যেখানে তুমি কোনো রাজনৈতিক প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে লড়াই লড়তে পারবে। কিন্তু মুশকিল হচ্ছে তৃণমূল, বিজেপি আজকালকার দিনে চোর এখন সাধু সেজে জ্ঞান দিতে নেমেছে। দাঙ্গাবাজরা এখন হুমায়ুন কবিরের নাম শুনে সাম্প্রদায়িক বানিয়ে দিচ্ছে। আসলে নামটা তো মোহাম্মদ সেলিম, মুসলমান দেখলে বিজেপির গায়ে জ্বালা পড়ছে। তৃণমূল পিসি ভাইপো কোম্পানি লুটের কোম্পানি বানিয়েছে। একটা মুসলমানদের কোন নেতা মন্ত্রী আইপিএস শিক্ষা দীক্ষায় বানায়নি, মাদ্রাসার চাকরি দেয়নি, এডুকেশন শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা শোধরায়নি। তারা আজকে ভয় পেয়ে যাচ্ছে। সব সংখ্যালঘুরা নওশাদ যে প্রশ্নগুলো করছে তার উত্তর দিতে পারছে, 1 বছর ধরে বিধানসভায় আলোচনা হয় না। লাখ লাখ টাকা এমএলএ এমপিরা বেতন নিয়ে বাড়ি চলে যাচ্ছে। নওশাদ যে প্রশ্নগুলো করছে তার উত্তর কোথায় আলোচনা হবে? কেন সর্বদলীয় বৈঠক হয় না? কেন সংখ্যালঘু অত্যাচার নিয়ে নীরব মমতা বন্দ্যোপাধ্যায়? কেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে নীরব? কেন ওয়াকফ লাগু করে দিলেন মোদির কথা মতো? আজকে এই প্রশ্নগুলো সম্মুখীন হতে চাইছেন না বলেই এই দেখুন সেলিম ওখানে চলে গেল, এই দেখুন এগুলো পৃথিবী জুড়ে সংখ্যাগুরুরা কখনো তাদের বাহুবলের দ্বারা, কখনো এইরকম ভাবে মুখরোচক গল্পের দ্বারা সংখ্যালঘুদের দাবিয়ে দিতে চায়। আমরা সংখ্যালঘু প্রান্তিক গরিব দরিদ্র আদিবাসী মানুষদের মুখে ভাষা ফোটাতে চাই। আমরা চাই রাজনৈতিক সঠিক অবস্থান রেখে সংখ্যালঘু গরিব আদিবাসী মানুষ প্রান্তিক মানুষ তাদের অধিকার ফিরে পাক। আইএসএফ নিয়ে যারা চিচি করতো আব্বাসকে নিয়ে, তারা আজকে নওশাদের গুণগান গাইছে। অধীর চৌধুরী তো বলেছে যে নওশাদ ভালো ছিল। 5 বছর আগে তার অবস্থান তা ছিল না। আমাদের হুমায়ুন সম্পর্কে যে অবজারভেশন ছিল আজকের দিনে দাঁড়িয়ে অবজারভেশনের পরিবর্তন হচ্ছে। সেলিমদা কালকে গিয়ে বলেছেন যে আমি কথা বলে বোঝার চেষ্টা করছিলাম যে তার ভাবনা চিন্তা পরিকল্পনা কি। আগামী দিনেও যদি রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয় তাহলে আবার নির্দিষ্টভাবে সিদ্ধান্ত হবে। আমার পার্টি সিপিআই একটা সময় জরুরি অবস্থা সমর্থন করেছিল, পরে ক্ষমা চেয়েছিল। এটাই তো একটা রাজনৈতিক দলের কাজ, যে সে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে, নিজেকে আপডেট করবে, সিদ্ধান্ত ভুল হলে মাথা নত করে ক্ষমা চেয়ে নেবে। চুরি দুর্নীতি লুট করে যারা সরকারের দিনের পর দিন টিকে রয়েছে, যারা মিথ্যে তথ্য দিয়ে ধর্মের নেশাতে আবদ্ধ করে মানুষকে বিভ্রান্ত করছে, যারা দিদি মোদির বাইনারি করতে চাইছে, হিন্দু মুসলমানের রাজনীতি করতে চাইছে, মন্দির মসজিদের রাজনীতি করতে চাইছে, তারা বিভিন্ন ভাবে বামপন্থী ধর্মনিরপেক্ষ শক্তির ঐক্যকে শক্তিশালী যাতে না হয় তার ব্যবস্থা করবে। সেই ব্যবস্থায় আমরা আবেদন করব, যারা আমাদের বিরুদ্ধে হ্যাশট্যাগ নামাচ্ছেন, হাজারবার আপনাদের আবেগকে আমরা সম্মান করি। আপনারা নিজেদের বুথে পার্টিকে শক্তিশালী করুন, পার্টিকে ভোট দিয়ে আরো বেশি করে শক্তিশালী করুন, যাতে ভবিষ্যতে কোনোদিন বামপন্থীদের অন্য কারোর জোটের সাহায্য প্রয়োজন না হয়। যাতে হুমায়ুন কবির কেন, কংগ্রেস কারোর সাহায্য ছাড়া আমাদের পার্টি নিজের পায়ে ভোটে লড়তে পারে। আজকে আমরা দুর্বল হয়েছি বলেই আজকে কংগ্রেসকে দরকার হচ্ছে, আইএসএফ কে দরকার হচ্ছে, হুমায়ুনকে দরকার হচ্ছে। যারা আজকে আমাদের সমালোচনা করছেন, আমরা তাদের আবেগকে সম্মান জানিয়ে অনুরোধ করব, আপনারা পার্টিকে শক্তিশালী করুন এলাকায়, তাহলে ভবিষ্যতে এরকম কোনো ছবি আপনাকে আমাকে কাউকে দেখতে হবে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ। সৈকতদা বলছেন কৌশলগত অবস্থান, দয়া করে তৃণমূল বিজেপির বাইনারিতে পা দেবেন না। আর আসল সিদ্ধান্ত বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু নেবেন। জোট এখন অনেক দূরে, শুধু মন বোঝাবুঝির পর্ব চলছে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ সৈকতদা, ধন্যবাদ আপনাদের।